আমন্ত্রণ সবাইকে ইসলামী ব্যাংক উন্নয়ন বাংলাদেশ অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। আজ আমাদের আলোচনার বিষয় নগর বনায়ন প্রয়োজনীয়তা, সম্ভাবনা ও করণীয়। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আরটিভির স্টুডিওতে আছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সিইও মোহাম্মদ মিজানুর রহমান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান নগর পরিকল্পনাবিদ মোহাম্মদ আশরাফুল ইসলাম এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সভাপতি অধ্যাপক ডক্টর আদিল মোহাম্মদ খান। দর্শক, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশেও। ক্রমাগত বেড়ে চলেছে তাপমাত্রা। ৭৬ বছরের রেকর্ড ভেঙে দেশের মানুষ ভোগ করল দীর্ঘতম তাপদাহের ভোগান্তি। সারা দেশে প্রায় অর্ধশত মানুষ প্রাণ হারিয়েছেন তীব্র মাত্রার গরম এবং গরমের কারণে সৃষ্ট নানান রোগে। স্থবিরতা নেমেছে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে অর্থনৈতিক কর্মকাণ্ডে। এমন পরিস্থিতি মোকাবেলায় বিশেষজ্ঞরা যখন বৃক্ষরোপণে জোর দিচ্ছেন, তখনও নগরায়ন, শিল্পায়ন, রোড ডিভাইডার নির্মাণ আর তথাকথিত সৌন্দর্য বর্ধনের নামে উজাড় করা হচ্ছে গাছ। জাপানের কিয়োটো ও হোক্কাইডো বিশ্ববিদ্যালয়ের ৩ জন গবেষক ঢাকা শহরের সবুজ নিয়ে গবেষণা করে দেখিয়েছেন ১৯৯৫ সালে ঢাকার সবুজ অঞ্চল ছিল ১২%, ২০১৫ সালে তা নেমে দাঁড়িয়েছে ৮% এবং ২০১৯ সালে ঠেকেছে ৬ থেকে ৭%। গত ৫ বছরে এর পরিমাণ আরও কমেছে বলে মনে করছেন বিশেষজ্ঞদের অনেকে। অথচ একসময় রাজধানী ঢাকাকে বলা হতো তিলোত্তম নগরী। সেই নগরী সবুজ হারিয়ে আজ পরিণত হয়েছে ইট পাথরের খাঁচায়। এমন বাস্তবতায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী নগর বনায়ন নিয়ে সরকারের পরিকল্পনার কথা সামনে এনেছেন। মূলত গত শতাব্দীর ৭০-এর দশকে জাপানিজ উদ্ভিদ বিজ্ঞানী আকিরা মিয়াওয়াকি আরবান ফরেস্ট বা নগর বনের ধারণাটি সামনে আনেন। মিয়াওয়াকি মেথডে ১ মিটারের মতো ছোট্ট জায়গাতেও ক্ষুদ্র বন সৃষ্টি সম্ভব। শহরে এমন ক্ষুদ্র বনায়ন নগরীর পরিবেশ শীতল করতে, পানির প্রভাব স্বাভাবিক রাখতে এবং জীববৈচিত্র্য বাড়াতে সাহায্য করে। নেদারল্যান্ড, বেলজিয়াম, ফ্রান্স, যুক্তরাজ্য, ভারত সহ বিশ্বের অনেক দেশ এই ধারণা নিয়ে কাজ করে সুফল পাচ্ছে। এমন একটি প্রেক্ষাপটে জনাধিক্য আর ভূমি স্বল্পতায় ভারাক্রান্ত দূষণের নগরী ঢাকায় নগর বন গড়ে তোলার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আজ আমরা আলোচনা করব ইসলামী ব্যাংক উন্নয়ন বাংলাদেশ অনুষ্ঠানে। অধ্যাপক ডক্টর আদিল মোহাম্মদ খান, রাজধানী ঢাকার বর্তমান যে বাস্তবতা, তাতে নগর বনায়ন কতখানি সম্ভব বলে আপনি মনে করেন? আপনাকে ধন্যবাদ। আমাদের সহ-আলোচক দর্শক যারা শুনছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা। নগর বনায়নের যে ধারণাটা, সেটা কিন্তু এখন বর্তমান আধুনিক নগর পরিকল্পনা বেশ চর্চিত একটা ধারণা। কারণ নগরায়ন মানেই তো সেখানে ইট পাথর কনক্রিট হবেই, কিন্তু সেটার জন্য যে আপনার যে ভারসাম্য করার জন্যই এই নগর বনায়ন বা ফরেস্ট্রি বা সবুজায়ন যেভাবেই বলেন, সেই সবুজায়নটা এখন আমরা এমনিতেও জানি যে একটা দেশের 25% বনভূমি থাকা দরকার। ঠিক তেমনি নগর এলাকাতে যেহেতু কনক্রিট বেশি, সেই কারণে 25% তো থাকাই লাগে। বিশ্বের এমন অনেক শহর আছে যেখানে 30-35% সবুজ এলাকা আছে। তো যেখানে 30-35% সবুজ এলাকা আছে, সেখানে নিশ্চয়ই পরিবেশের ভারসাম্যটা অনেক বেশি থাকে। আমরা জানি যে গত কয়েক বছর ধরেই কিন্তু ঢাকার 2 মেয়র সবুজায়নের কথা বলছেন যে শহরে প্রচুর সবুজ লাগাতে হবে, এবং এটা যে অন্তত এখন আমরা স্বীকার করছি যে সবুজায়নের ঘাটতি হয়েছে এবং সবুজ লাগাতে হবে। কিন্তু বিপরীতে দেখেন, গত 10 বছরেও আমরা দেখেছি যে সিটি কর্পোরেশনের বাজেট যে বিশ্লেষণ, সেখানে যে বৃক্ষরোপণে খুব বেশি ইনভেস্টমেন্ট করা হয়নি। তো যে কোনো কাজ করতে গেলে কিন্তু সেখানে পরিকল্পনা, সেখানে ইনভেস্টমেন্ট, তদারকি অনেক একটা বড় প্রক্রিয়ার বিষয়। পাশাপাশি আমরা যে নগরটা তৈরি করেছি, আপনি ধরেন রাষ্ট্রীয় পক্ষ থেকে পার্ক, উদ্যান, বনায়ন তো এক বিষয়, আবার আমাদের যে প্রত্যেকের যে প্লট আছে, ইন্ডিভিজুয়াল প্লট, সেই প্লটের পাশে কি আমরা গাছ লাগিয়েছি? অথচ আমাদের পূর্বপুরুষরা তারা কিন্তু এত ধনী ছিলেন না, প্রত্যেকের বাড়ির পাশে বিভিন্ন ধরনের হরেক রকম গাছ ছিল, বাড়ির সামনে মানে বাগান ছিল। এটা ছোট প্লটও ছিল, বড় প্লটও তো ছিল। অথচ দেখেন, আপনি যদি ধানমন্ডিতেও যান, ধানমন্ডির কিন্তু প্রতিটা প্লট 20 কাঠা, 1 বিঘা সমান প্লট। সেখানে দেখবেন যে পুরো প্লটটাই কনক্রিটে ঢাকা, এবং সেখানে 15 তলা 20 তলা তো হয়েছে, পুরোটাই একদম কনক্রিটে ঢাকা। তার পাশে সবুজ তৈরি করতে হবে, প্লট ওনার তার যে ছোট্ট প্লট হলেও সেখানেও করতে হবে, বড় প্লট হলেও করতে হবে। মানে এভাবেই কিন্তু শহরের সবুজের ধারণাটা থাকার কথা। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আবার আসবো জনাব আশরাফুল ইসলাম। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় এবং তাপমাত্রা কমাতে নগর বনায়ন কতখানি প্রয়োজন বলে আপনি মনে করেন? ঢাকার মতো পরিস্থিতিতে নগর বনায়ন একটা অত্যন্ত উপযোগী একটা বিষয়। কারণ ঢাকা শহরে যে মাত্রায় আমাদের নগরায়নগুলি হচ্ছে এবং কনক্রিট দ্বারা যেভাবে আচ্ছাদিত হয়ে যাচ্ছে, ডক্টর আদিল যেটা বললো যে ঢাকা শহরে ওয়ার্ড ভিত্তিক থেকে বেরি করে 80 থেকে 90% পর্যন্ত ওয়ার্ডের যেসব জায়গায় ম্যাচিউরড আরবান এরিয়া, তার এটা কনক্রিট দ্বারা আচ্ছাদিত হয়ে যাচ্ছে, এবং ফলে হিটটা আমরা রেডিয়েট করে আবার আসছে। আমরা বাড়িতে বেশিরভাগ একতলা 2তলা ভবনগুলি যেগুলি ছিল, সেগুলিতে আশেপাশে তার হয়তো
ছায়া দেয় এরকম 5টা 7টা প্রত্যেক বাড়িতেই ছিল। সেই ছায়া দেওয়া গাছগুলি কেটে আমরা বহুতল ভবন তৈরি করছি। সেই বহুতল ভবনে আমরা হয়তো 20টা 25টা টবে আমরা গাছ লাগাচ্ছি। একটা ছায়া দেওয়া গাছ যে পরিমাণ এনভায়রনমেন্টালের যে পরিমাণ অক্সিজেন সে দেয়, সে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড শোষণ করে আমার 500 না 1000 টবের গাছ দিয়েও সেটা পূরণ করার মতো নয়। সেজন্য আজকে আমরা এনভায়রনমেন্টাল যে সিস্টেমটা ডিগ্রেডেশন হচ্ছে, আমরা এয়ার পলিউশন তৈরি হচ্ছে, টেম্পারেচার আমরা বৃদ্ধি পাচ্ছে। সেজন্য নগর বনায়ন একটা উপযোগী এবং পৃথিবীর বহু দেশে বিশেষ করে আরবান ফরেস্ট, ডিপ ফরেস্ট যেটা নর্মালি স্ট্যান্ডার্ড অনুযায়ী 5 কিলোমিটার রেডিয়াসের ভিতরেই একটা নর্মালি নগরে একটা ফরেস্ট জোন থাকতে হবে। আমাদের দেশে আপনি দেখেন যে রমনা উদ্যান বা সরের উদ্যানের পরে আমরা কিন্তু নতুন করে বড় বড় উদ্যান বা পার্ক আমরা তৈরি করতে পারিনি। আমরা ছোট ছোট পকেট পার্ক বিভিন্ন এলাকায় পরিকল্পিত এলাকায় হয়ে গেছে সেই জায়গায়। তো সেই জায়গায় আমরা নতুন যে রিভাইজ ডেপ আমরা প্রণয়ন করেছি, সেজন্য আমরা এই যে ছোট ছোট প্লটে যে গাছগুলিকে কিভাবে একটা পুনরুজ্জীবিত করা যায়, সেজন্য আমরা ব্লক বেস একটা কনসেপ্ট নিয়ে আসছি। যে ব্লক বেসের কনসেপ্ট হলো 1 বিঘা 2 কাঠা 3 কাঠা বা 5 কাঠা প্লটও যদি আসে, তাকে একত্রিত হয়ে আসে, তাদেরকে ফার ইনসেন্টিভ দেব। তার মূল কাজ হলো, তার মিনিমাম শর্ত হলো 40% তার জায়গা সোকেবল গ্রিন রাখতে হবে। যে 40% সোকেবল গ্রিন 1 বিঘার ভিতরে তাকে মিনিমাম 4 কাঠা জায়গা তাকে সোকেবল গ্রিন রাখতে হবে। যে 4 কাঠা জায়গার ভিতরে সে যাতে আপনার প্ল্যান্টেশনগুলি তৈরি করতে পারে বা আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিচার্জ করতে পারে। এই একটা পলিসি ইতিমধ্যে আমরা অ্যাডপ্ট করেছি। এছাড়া আমাদের ডেপে 88টা পার্কের কথা বলা আছে। সে পার্কের জন্য ইতিমধ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ 4টি পার্কের জন্য অলরেডি ডিপিপি প্রস্তুত করেছে। আমাদের গৃহায়ণ গণপূর্ত মন্ত্রণালয় থেকে 2টি পার্ক ইতিমধ্যে অনুমোদন হয়েছে। একটি কেরানীগঞ্জে গাটারছড়ে আমরা 16 একর জায়গা, আরেকটি হলো মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের পিছনে প্রায় 12.5 একর জায়গা নিয়ে 2টি পার্ক ইতিমধ্যে অনুমোদন পেয়েছে। আমরা হয়তো শীঘ্রই এটা বাস্তবায়নে কার্য শুরু করব। আমরা যেমন ছোট ছোট পকেট পার্ক, যেটা আরবান ফরেস্ট, যেটা জাপানের আপনার যেটা টোকিও বা আপনার জাপানের প্রসেসে ছোট ছোট 1 কাঠা 1.5 কাঠা জায়গায়, আমি নিজেও জাপানে ঘুরে আসছি, যে এটা শুধু মাল্টিপারপাস পার্ক হিসেবে ব্যবহার করে 1 কাঠা 1.5 কাঠা জায়গায় এটা আরবান ফরেস্ট হিসাবে কাজ করে। অ্যাট দ্য সেম টাইম এর গ্রাউন্ডে কিছু কিছু জায়গায় এরা হিসাবে ওয়াটার ফায়ার হাইড্রেন্টের জন্য কিছু জায়গায় পানি রিজার্ভ রাখে। যে কোনো সময় আর্থকোয়েকের সময় যেমন আমাদের ফায়ার হাইড্রেন্টের ক্রাইসিস তৈরি হয়, এই ফায়ার হাইড্রেন্টের জন্য ওরা সেখানে করে, এবং একটা ইমার্জেন্সি টয়লেট যাতে স্পেস রেখে দেয়, যাতে যে কোনো ইমার্জেন্সিতে একটা টয়লেট, টেম্পোরারি টয়লেট এখানে স্থাপন করা যায়। এরকম মাল্টিপারপাস 1 কাঠা 2 কাঠার ভিতরে কাজ করে। এই জিনিসকে আমরা ইনসেন্টিভ দিয়ে আমরা এগুলিকে প্রমোট করতে চাই। যারা মিজানুর রহমান, গ্রিন ঢাকা ক্লিন ঢাকা এটা ছিল কিন্তু আপনাদের একটি প্রচার করা একটি জনপ্রিয় প্রোগ্রাম। তো ঢাকাকে সত্যিকার অর্থে গ্রিন করতে আপনারা কি উদ্যোগ নিয়েছেন? আপনি বর্তমান প্রেক্ষাপটে যে বিষয়টির অবতারণা করেছেন বা উল্লেখ করেছেন, সেটি আমি এই মুহূর্তে অবশ্যই স্বীকার করি যে হ্যাঁ, আজকে ঢাকার কি অবস্থা সেটি অস্বীকার করার জন্য। কিন্তু বিষয়টি হচ্ছে আমরা কি অবস্থায় পেয়েছি, বাট এখন আমাদের যেটি বলার সেটি হচ্ছে যে আমরা আসলে কি করতে যাচ্ছি। ক্লিন ঢাকা, সবুজায়নের ঢাকার কথা বলেছে, চেষ্টা করা হচ্ছে। আপনি জানেন যে এই চেষ্টাটি কিন্তু এত সহজসাধ্য নয়, এটি একটি চ্যালেঞ্জ, এটি একটি যুদ্ধের মতো অবস্থা। আপনি আদি বুড়িগঙ্গা উদ্ধার করা হয়েছে, অবয়বে ফিরে নেওয়া হয়েছে, সেই সিএস ম্যাপের আদলে নিয়ে আসা হয়েছে। এটি কত বড় যুদ্ধ ছিল, কত বড় চ্যালেঞ্জ ছিল, আমি মনে হয় আপনি নিঃসন্দেহে এটি স্বীকার করতে হবে যে আসলে এটি সম্ভব হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মাননীয় মেয়র মহোদয়ের দৃঢ়চিত্তে সেটি করা হয়েছে। পান্থকুঞ্জটি আপনি আগামী জুলাই মাস থেকে এটি অবমুক্ত করে দেওয়া হচ্ছে, এবং সকল রকমের আমাদের যে কর্মসূচিগুলো আসে গাছপালা যে লাগানোর, সেই বিষয়গুলো আমরা ঠিক একইভাবে উসমানী উদ্যানটিও কিন্তু আমরা জনগণের সেই যে দীর্ঘ প্রত্যাশা, সেখানে মানুষ হাঁটবে, ঘুরবে, সে পরিবেশকে এনজয় করবে, সেটি আমি যে পাশাপাশি বলছিলাম সেটি হচ্ছে যে আমাদের উদ্যোগগুলো, আমরা ধোলাইখালে যে জলাধারটি আমরা চালু করতে যাচ্ছি, সেখানে পানি সংরক্ষণ যেমন থাকছে, সামনে আশেপাশে সেখানে যে গাছপালা সেগুলো কিন্তু আমরা লাগাচ্ছি। এখন আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, সেটি আমাকে ব্রেদিং টাইম দিতে হবে। আমি বলছি জিরানি খাল, আমি বলছি মান্ডা খাল, আমি বলছি শ্যামপুর খাল, সেগুলো আমরা হাতে নিয়েছি। এইগুলো যদি আমরা পরিপূর্ণভাবে সেটি বাস্তবায়ন করতে পারি, আমার মনে হয় আমাদের মাননীয় মেয়র মহোদয় ওই দিন ঘোষণা দিয়েছে যে আগামী বাজেট থেকে এই পরিবেশ এবং এই গাছপালা এটি উন্নয়নের জন্য বিশেষভাবে এটার জন্য সুনির্দিষ্টভাবে বরাদ্দ থাকবে। শুধুমাত্র কয়েকটা গাছের বিষয় নয়,
এটি টোটাল পরিবেশ উন্নয়নের জন্য কিংবা সামগ্রিকভাবে উনি প্রতিশ্রুতি টেকসই বনায়ন, এবং উনি মাননীয় মন্ত্রী সাবের স্যারের কাছেও অলরেডি দাবি উত্থাপন করেছে যে তাদের আর্থিকভাবে আরও বেশি সহায়তার জন্য, যাতে আন্তর্জাতিক অবস্থা, যেখানে আপনি জানেন যে আসলে আজকে বৈশ্বিক অবস্থার প্রেক্ষিতে আমরা যে কার্বন ইমিশনের কথা বলি, সেখানে আমাদের কন্ট্রিবিউশন অনলি 4.6, আর আমরা অনেকটা ইনোসেন্ট ভিকটিম অফ সার্কামস্ট্যান্সেস, কিন্তু সেটাও কিন্তু আমাদেরকে ভোগ করতে হচ্ছে। কিন্তু আপনার কাছে আমি আবার আসবো অধ্যাপক আদিল মোহাম্মদ খান, যে কথাটি বলছিলাম, একদিকে বনায়নের কথা বলছি, নগর বনের কথা বলছি, অন্যদিকে ফার্ম গেটে পার্ক আমরা বন্ধ করে দিচ্ছি, অন্যদিকে পান্থকুঞ্জ তো ধ্বংস হওয়ার পথে, এরকম কিন্তু অনেক কিছু আমরা দেখতেছি। এখন ঢাকার একটা বড় সমস্যা হয়েছে, ঢাকায় এখন আপনারা তো নগর পরিকল্পনা পড়াই যেত এবং প্রফেশনাল প্র্যাকটিসের সাথে আছি, ঢাকায় এখন যে ভুলগুলো করা হচ্ছে সেগুলো বিশ্বের অনেক বছর আগে করে শিখে নিয়েছে, এখন আমরা তাদের সেই ভুলগুলো এখন করছি, আমরা দেখেও ভুল করছি আর কি। তো এখন একটা শহরে দেখেন, একটা শহর যখন বড় হতে থাকে তার কিন্তু ইনফ্রাস্ট্রাকচার লাগে, এটা লাগবেই, ইনফ্রাস্ট্রাকচারে পৃথিবীর কোনো শহর হয় না, কিন্তু সেই ইনফ্রাস্ট্রাকচারটা কি সুপরিকল্পিত কিনা সেটা গুরুত্বপূর্ণ। আমরা যে এই এক্সপ্রেসের নাম দিয়ে, এক্সপ্রেসওয়ে তো আসলে শহরকে বাইপাস করে এক্সপ্রেস গতিতে চলে যাওয়ার কথা ছিল, সেই এক্সপ্রেসওয়েটাকে শহরের ভিতরে টেনে টেনে আনলাম, অবজেক্টিভ হচ্ছে শহরের ভেতরে যে আপনার যে মানে শহরের ট্রিপ, এক্সপ্রেসে তো আন্তঃজেলা ট্রিপ নিয়ে চলে যাবে, শহরের ভেতরে যে ট্রিপটা লোকাল ট্রিপের মতো, বনানী থেকে ফার্মগেট যাবেন, ফার্মগেট থেকে যাত্রাবাড়ি যাবেন, লোকাল ট্রিপের জন্য এক্সপ্রেসে নিয়ে আসলাম, নিয়ে এসে কাজটা শেষ করলাম না, পরে তাদের মনে হলো আরও ট্রিপ দরকার, যারা ব্যবসা এক্সপ্রেসে যারা করছে তারা তো পিপিপি প্রজেক্ট, হ্যাঁ আরও ব্যবসা দরকার, তখন হঠাৎ করে মনে হলো যে আমাকে এখন এখান থেকে একটা র্যাম্প তৈরি করে এফডিসি থেকে গিয়ে পলাশি, বুয়েট এবং ঢাকা ভার্সিটির মুখে নিয়ে যেতে হবে, তার ব্যবসা দরকার। তখনই কি হলো, এক্সপ্রেসওয়ে তখন হাতিঝিল ভরাট করে তার ডেভেলপমেন্ট করতে চাইলো, এখন পান্থকুঞ্জ পার্ক বসে করলো। এখন আমরা এই পান্থকুঞ্জ পার্কটাকে এখন আমরা কত গাছ আমাদের প্ল্যানার্স টাওয়ার একদম পাশে, উপর থেকে তাকালে দেখা যায় কীভাবে একদম মেরে ফেলা হয়েছে, এবং শুধু মেরে ফেলা না, পরবর্তীতে এটা বুয়েটে যখন যাবে, ঢাকা ভার্সিটিতে যাবে, তখন যে পরিমাণ ট্রাফিক ওই নোডে নামবে, তখন সেই জায়গাটা তো কিছু হয়ে যাবে। আপনি ক্যারেক্টার কি এক্সপ্রেস সাধারণত ঢাকার মতো ঘনবসতিপূর্ণ শহরে এটার তো কোনো অরিজিনালি এক্সপ্রেসওয়েটা ঢাকাকে বাইপাস করে যাওয়ার কথা ছিল, কিন্তু পরবর্তীতে তারা মানে মনে করেছে টাকা উঠবে না, তখন এই ঢাকার ভেতরে ট্রাফিকের টোলের আকর্ষণ এসেছে। আমরা বারবার বলছি মেয়রদেরকে জনগণের কাতারে দাঁড়াতে হবে, তারা কিন্তু জনপ্রতিনিধি, তারা কিন্তু অন্য 8-10টা এমপির মতো না, তারা এত শহরকে প্রতিনিধিত্ব করে, প্রয়োজন হলে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে কেউ তাকে কথা বলতে হবে, তখনই জনসমর্থন পাবে। তো এই জনসমর্থনের বিষয়টাকে মানে আপনি যদি সত্যিকার অর্থে ধারণ করেন, আপনি তখন সেভাবেই চিন্তা করা দরকার। তাহলে রাষ্ট্রে আসলে প্ল্যানিং বলতে যেটা বোঝায়, আইডিয়াল প্ল্যানিংয়ের কোনো চর্চা রাষ্ট্রের কোনো সংস্থার মধ্যে এখনও তৈরি করা হয় নাই। তাহলে আমাদের সরকারটা কোথায়, যেই সরকার এই কথা বলবে যে না আমাকে শহর বাঁচাতে গেলে আমি যদি আমাকে এই ফ্রি 7 জায়গা থেকে যদি 13% 15% নিতে চাই, আমার এই ফ্রি স্পেসটাকে আমার সবুজায়ন করতে, বনায়ন করতে হবে, এটা আমার শহরকে ভারসাম্য দিবে। এটা তো রাষ্ট্রের পলিসি ডিসিশন না হলে তাহলে আসলে রাজুক বা সিটি কর্পোরেশনের পক্ষে এটা সম্ভব না। ধন্যবাদ জনাব আশরাফুল ইসলাম। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ঢাকার উন্নয়ন প্রক্রিয়ায় পরিবেশ, সবুজ এবং বনায়ন কিংবা গাছকে কতটুকু আসলে গুরুত্ব দেওয়া হচ্ছে কিংবা গুরুত্ব দিচ্ছে, আমরা শুনবো একটি বিরতি করে। দর্শক, ইসলামী ব্যাংক উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠান নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছে অল্প সময়ের মধ্যেই, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবার স্বাগত ইসলামী ব্যাংক উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। আলোচনা করেছি নগর বনায়নের প্রয়োজনীয়তা, সম্ভাবনা ও করণীয় নিয়ে। আমরা ফিরছি আলোচনায়। জনাব আশরাফুল ইসলাম, বিরতির পূর্বে যে প্রশ্নটি আপনার কাছে ছিল যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ঢাকা আর উন্নয়নের জন্য কিংবা ঢাকার উন্নয়ন প্রক্রিয়ায় পরিবেশ, সবুজ এবং বনায়নকে কতখানি গুরুত্ব দিচ্ছে। জানেন যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ 20 বছর মেয়াদী যে আমাদের বিশদ অঞ্চল পরিকল্পনা তৈরি করা হয়েছে, তার মূল লক্ষ্য ছিল যে ঢাকা শহরের মানুষের সাথে যে প্রকৃতির একটা কোরিলেশন আছে সেই সম্পর্কটা স্থাপন করা। সেই লক্ষ্যে আমরা এর আগেও আপনি বলেছিলেন যে ঢাকা সিটির যে দর্শনের যে কোনো পরিকল্পনা তৈরি করতে গেলে ওই সিটি তার ক্যারিং ক্যাপাসিটির উপর ভিত্তি করে ওই এলাকার কত লোক বসবাস করবে তার একটা পরিকল্পনা লাগে। সেই পরিকল্পনাটা কিন্তু এতদিন আমাদের রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বলে অন্য সংস্থা কোনো পরিকল্পনা অনুপস্থিত ছিল। এবারই প্রথম পরিকল্পনায় ডেনসিটি জোনিংকে অন্তর্ভুক্ত করা হয়েছে, তার এলাকা ভিত্তিক তার পপুলেশনকে একটা রেশনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। যে এলাকায় নাগরিক সুবিধাটা বেশি সে এলাকায় বেশি পপুলেশন বসবাস করবে, যে এলাকায় কম সে এলাকায় কম পপুলেশন বসবাস করবে। তার অনুপাতে আমরা FAR ফ্লোরিডের রেশিওকে আমরা রিফিক্স করেছি। শত বাধা সত্ত্বেও কিন্তু সরকার একটি সঠিক সিদ্ধান্ত নিয়ে এটা অনুমোদন দিয়েছে।
এবং আমরা যে এখানে বলা হয়েছে যে ঢাকা আমাদের 2035 সালের ভিতরে আমাদের যে আরবান ফরেস্ট থেকে শুরু করে আমাদের রোড সাইড যতগুলি রোড সাইড রয়েছে তো সব রোড সাইড এবং লেকের পারে সেগুলিকে আরবান লাইফলাইন নামে একটা কনসেপ্ট আমরা ধারণা দেওয়া হয়েছে এবং এই কনসেপ্টের মাধ্যমে আমাদের প্রায় 574 কিলোমিটার খাল এবং নদী সমন্বয়ে একটি আরবান লাইফলাইনের প্রস্তাব দেওয়া আছে। সেখানে আমাদের 2 লক্ষ গাছ লাগানোর একটি পরিকল্পনা আমাদের সেখানে দেওয়া আছে যে ঢাকা শহরে। এছাড়াও আমাদের 5টি রিজিওনাল পার্কের জন্য প্রস্তাব দেওয়া আছে। আপনারা জানেন যে রমনা উদ্যান সরোবর উদ্যান পার্ক তৈরি হয়নি, সেজন্য সমগ্র ঢাকা মেট্রোপলিটন রিজনকে 5টা ব্লকে বিভক্ত করে প্রত্যেকটা ব্লকে মিনিমাম 100 একর বা ততোর্ধ্ব বেশি আমরা আয়তনের যে আমরা পার্কগুলি নির্মাণ করার জন্য এর মধ্যে আমরা 5টির মধ্যে একটি রিজিওনাল পার্ক নির্মাণ করার জন্য ইতিমধ্যে আমরা ফিজিবিলিটি স্টাডির কার্যক্রম শুরু করেছি। সেটা হয়তো আমরা অধিগ্রহণ করেই এই এটা তৈরি করব। তা আমাদের টার্গেটটা হলো যে 5টি জুনে যদি মিনিমাম রমনা উদ্যান সরোবরের মধ্যে আমাদের সেন্ট্রাল ঢাকায় রয়েছে এবং ঢাকার বিভিন্ন প্রান্তে যদি আমরা এরকম 5টি রিজিওনাল পার্ক তৈরি করতে পারি তাহলে সবুজের যে নগরায়ণ যে আমাদের টার্গেট রয়েছে তার যেমন পার্সেন্টেজ বাড়বে, অ্যাট দ্য সেম টাইম সেই সব আরবান গ্রিন ব্লক তৈরি করবে, সেই ব্লকের মাধ্যমে আমাদের ইকোলজিক্যাল একটা ব্যালেন্স আমাদের তৈরি করবে। আমরা মনে করি যে ভবনগুলি হয়ে গেছে এটা শুধু আমাদের জন্য একটা বীজ ফোঁটা দাঁড়িয়েছে, আজ থেকে যাতে নতুন করে কোনো ভবন তার ডেভিয়েশন না হয় সে বিষয়ে জিরো টলারেন্স নীতির আওতায় কিন্তু আমরা নিয়েছি। ইতিমধ্যে আমরা থার্ড পার্টি নিয়োগ খসড়া গাইডলাইন ইতিমধ্যে আমরা চূড়ান্তকরণ করেছি, হয়তো কিছুদিনের ভিতরে আমাদের নগর উন্নয়ন সভার উপস্থাপন করে সেটা আমরা বিজ্ঞপ্তির মাধ্যমে সেটা দিব। আমাদের লক্ষ্য হচ্ছে যে শহরকে একটি টেকসই এবং বাসযোগ্য করে তৈরি করা। আমরা শুধু কনক্রিটের জঙ্গল দ্বারা আচ্ছাদিত করতে চাই না। আমাদের নতুন যে মন্ত্রী মহোদয় রয়েছে উনি প্রায় ভিজিট করে আমাদের বিশেষ করে আরবান ফরেস্ট এবং গ্রিন জোন উনি বলে যে মিনিমাম কোনো ডেভেলপমেন্ট যদি করে তার 40% যাতে গ্রিন স্পেস রাখা হয় সেই বিষয়ে কিন্তু উনি নির্দেশনা রয়েছে। নট অনলি ঢাকা, উনি জেলা উপজেলা শহরে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ বা অন্যান্য উন্নয়ন কর্তৃপক্ষ যাতে করে এই 2 দিন পূর্বে উনি একটি সভা করে সকল সংস্থাকে একটা নির্দেশনা দিয়েছে। তো আমার মনে হয় যে এই গাইডলাইনগুলো যদি আমরা নেই, আমাদের পরিবেশ মন্ত্রী মহোদয় উনি বিভিন্ন সময় আমাদের সাথে সমন্বয় করে কাজ করছে, তাহলে আলটিমেটলি সকল মানুষ মিলেই হয়তো একটা করবে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, রাজধানী উন্নয়ন তদারকি করবে, সিটি কর্পোরেশন হয়তো বাস্তবায়ন করবে, শহরটা কিন্তু আমাদের সকলের। যার যার আঙ্গিনায় তার ফাঁকা জায়গায় 1টি 2টি 3টি 5টি গাছ যদি লাগায় তাহলে কিন্তু শহরটা একসময় সবুজায়ন তৈরি হবে এবং সকলে মিলেই কিন্তু শহরটাকে একটা বাসযোগ্য তৈরি। ধন্যবাদ আপনাকে জনাব মোহাম্মদ মিজানুর রহমান। পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় নগর বনায়নের জন্য 2 ঢাকাকে এক হয়ে কাজ করার জন্য বলেছে। এ ব্যাপারে আপনারা কোনো পরিকল্পনা বা রূপরেখা তৈরি করছেন কিনা, আর নগর বন নিয়ে কি ভাবছে সিটি কর্পোরেশন? 2 মাননীয় মেয়র কিন্তু সকল জনসাধারণের সামনেই বলতে পারেন, সেটি হচ্ছে যে আমাদের যে সেমিনার ছিল সেখানে ঘোষণা দিয়েছেন ওনারা একত্রিত হয়ে 2 ঢাকার এই জলবায়ুর উন্নয়নে, যেখানে আসলে 2050 সালের মধ্যে যাতে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ বা নির্গমনটা শূন্যের কোঠায় যাতে নিয়ে আসতে পারে সেজন্য তারা কাজ করবেন। যে সমস্ত কর্মসূচিগুলো আমি উল্লেখ করেছি সেগুলা কিন্তু যদি সম্মিলিতভাবে সবাই স্ব জুরিডিকশনের ভিতরে করা হয় আলটিমেটলি কিন্তু অ্যাচিভমেন্ট কিন্তু এসে যাবে। আমরা আশাবাদী যে ওনাদের এই ঘোষণার মাধ্যমে এটি প্রতিফলন শুরু হবে এবং একটি কার্যকর ব্যবস্থা হবে। প্রকারান্তরে আমাদের স্থপতি সাহেব যেটি বলেছে বা আমাদের নগর পরিকল্পনাবিদ রাজুকের যেটি বলেছে যে বাসা বাড়ির ক্ষেত্রে যে একটা স্থাপনা তৈরি করতে যে স্কয়ার গ্রিন হাউসে জায়গা ছেড়ে দেয়া, কারণ সিটি কর্পোরেশন যত সব রাস্তাঘাটে গাছ লাগাই দিল, উদ্যানে গাছ লাগাই দিল বা সেটা করে দিল। একটু বড় প্রশ্ন হলো যে নাগরিকদের ভূমিকাই বা কি হবে নগর বনায়নের ক্ষেত্রে? তারা কি শুধুমাত্র পুরো বাড়িটা তুলে ভাড়া দেওয়ার জন্য আপনার বিল্ডিং নির্মাণ করবে, নাকি সেগুলাই আমাদের এখন অবশ্যই আমাদের বিবেচনা, কারণ এগুলা সবাইকে সম্মিলিত প্রয়াস যদি না থাকে, সশর এটা যে অন্তর্ভুক্ত না, একটা বাড়ি থেকে এখন লাভ দিলে আমরা রাস্তায় গাড়িতে উঠতেছি, কিন্তু আসলে একটি বাগান থাকবে, একটা ফুলের বাগান হোক কিংবা একটা সবজি বাগান হোক, 2টা গাছ হোক,
সুতরাং এরকম বিষয়গুলো যদি আমরা নিশ্চিত করতে না পারি, শুধু একা কোনো একটি সংগঠনের পক্ষে যে প্রত্যাশার কথা বলছি, পরিকল্পনা কিংবা ওই যে কোথায় গাছ লাগবেন, কোথায় কি জায়গা রাখবেন, এটা তো আপনাদের সাজিয়ে দিতে হবে। ওটা আবার জনগণের উপর ছেড়ে আমরা দিলে আরো হবে না। একটা জিনিস আমরা সবসময় আইডিয়াগুলো তো দিতে হবে। আমরা আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে বিশেষভাবে আমরা দেশীয় গাছকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছি। কিন্তু ধন্যবাদ আপনাকে। অধ্যাপক আদিল মোহাম্মদ খান, রাজধানী ঢাকায় সুনির্দিষ্টভাবে ঠিক কোন কোন জায়গায় বনায়নের সুযোগ আছে বলে আপনি মনে করেন? আমাদের কিন্তু এই যে নগর জীবন রেখার যে অঙ্কটা করা হয়েছে সেখানে কিন্তু বলা আছে প্রায় 500 কিলোমিটার আমাদের খাল নেটওয়ার্ক এখনও আছে। আমাদের বড় বড় যে ক্যাম্পাস বেস যেগুলো আছে, বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল, সেখানেও কিন্তু প্রচুর পরিকল্পিত উপায়ে সবুজায়ন করার সুযোগগুলো আছে। ঢাকা শহরের ভেতরে তো আসলে যতটুকু নষ্ট হয়েছে, কিন্তু বর্ধিত নগর এলাকা, বিশেষ করে 2 সিটি কর্পোরেশনে 18-36টা ওয়ার্ড, সেখানে কিন্তু আপনি চাইলে ঢাকার মতো নগরায়ন করলে হবে না, সেখানে আরো বেশি আরো বেশি সবুজ করা, এটার জন্য এখন থেকে পরিকল্পনা করতে হবে। যত্রতত্র সব ঘর সেখানে ঘর তুলছে। এই জন্যই সিটি কর্পোরেশনের যে ইমারত নির্মাণ বিধিমালাতে ঢাকার জন্য এক ধরনের স্ট্যান্ডার্ড হওয়া উচিত, বর্ধিত নগর এলাকা আরেকজন, গ্রামীণ এলাকা আরেকজন, কিন্তু স্ট্যান্ডার্ডগুলো সব একমুখী। আপনি দেখবেন চিকন চিকন রাস্তা করে সেখানে দুপাশে আপনার 8তলা 10তলা হচ্ছে। মৌলিক কৌশলকে যদি আপনি ভেঙে ফেলেন তাহলে কিন্তু পুরো শহরটা মেসাকার হয়ে যাবে। ঢাকা যেটা হচ্ছে, আপনার যেটা আগের যে বিধিমালা 1996 যেটা ছিল, যেটা এখনো বাংলাদেশের ঢাকা চট্টগ্রামের বাইরের জন্য প্রযোজ্য, সেখানে বলা আছে রাস্তার যে প্রশস্ততা তার দ্বিগুণ উচ্চতার বানাতে পারে, 20 ফিট হলে সর্বোচ্চ 4তলা। এটা কিন্তু স্ট্যান্ডার্ড। আপনার একটা শহরের একটা হাইট জোনিং হয়ে যেত, একটা রাস্তার পাশে কেউই 4তলা বেশি বানাতে পারবে না। ইটস এ ফর্ম অফ হাইট জোনিং। আপনাকে তো স্টিক করতে জানতে হবে যে আপনাকে যত চাপই থাকুক, আপনি যদি জনকল্যাণ চান তাহলে আপনাকে বলতে হবে যে এটা পৃথিবীর কোথাও হয় না, আমার এখানে দেওয়ার সুযোগ নাই। তারপরে মন্দের ভালো রাজুক এবার প্রথমবারের মতো ডেন্সিটি জোনিং করেছে, তার একটা ব্যালেন্স করার চেষ্টা করছে, হয়তো এখন পারেনি পুরোপুরি, হয়তো সামনের দিনগুলোতে পারবে, কিন্তু তাকে বেসিক জায়গায় যেতে হবে। আমার সিটিপি মহোদয় আছেন, আমি বলবো আপনি প্লট বেসড হাউজিং যে জোনগুলো, সেখানে আপনার হাইট জোনিং লাগবেই। এর বাইরে আপনি ফাঁট দিয়ে 8-10 তলা দিবেন, এটা বসিলা পর্যন্ত জায়গা যেটা একদমই অপরিকল্পিত, সেখানে 12-14 তলা ভবন হয়েছে। আপনি দক্ষিণ খানের কথা বলে একদমই অপরিকল্পিত জায়গা, সেখানে 2-3 তলা বেশি তো হওয়াই উচিত না, সেখানে ডেনসিটি সার্ভিস কিছুই থাকবে না। তাহলে এখন সবাই তো চাবেই। আপনি তো বসিলা কিংবা আপনি দক্ষিণ খানের কথা বলছেন, আপনি উত্তরার 14 নম্বর সেক্টর কিংবা যেসব সেক্টরে আপনার 3 কাঠা 2.5 কাঠার প্লট দেওয়া আছে, আপনি সেখানে যান না, আপনি দেখেন এরকম চিকন। ইভেন আপনার এখন যে বর্ধিত যে নতুন যে 18 নম্বর সেক্টর, যেখানে সেখানে দেখবেন যে 3 কাঠার উপরে 8তলা 10তলা একদম স্ট্রাকচার, দেখলেই মনে হয় এখানে কি হবে, যখন আপনি 10 বছর পরে পুরোটা এরকম 10-12 তলা হবে, কোনো কন্ট্রোল নাই। কন্ট্রোলের কথা বলতে বলেই তখন বলে যে আমরা মানে কেউ ডেভেলপমেন্ট এগেইনস্ট। আপনার পৃথিবীর কোথাও হাউজিং এলাকাতে এইভাবে মানে হাই রাইজ বিল্ডিং পৃথিবীর কোথাও হয় না। সর্বোপরি নগরীর তো একটা ধারণ ক্ষমতা আছে, তাছাড়াও একটা চেহারা থাকে যে এখানে অফিস আদালত হবে, যেটাকে ডাউনটাউন বলে, এখানে আবাসিক হবে। আমরা যত্রতত্র গুলশান বনানী কিছুদিন দেখলাম আবাসিক, এখন আপনি ভিতরে ঢুকলেও দেখবেন হরহামেশা বিশাল বিশাল। কেরানীগঞ্জে যান, সেখানে 12-14 তলা হচ্ছে, অথচ কেরানীগঞ্জে কিন্তু আগের ডেপেও 3 তলা বেশি করা যেত না। তাহলে এই যে চেঞ্জগুলো হলো, আমার সিটিপি মধ্যে আছে, আপনারা এগুলো নিয়ন্ত্রণ করেন, না হলে কেরানীগঞ্জ সব ধ্বংস হবে। আপনার এইগুলো কনসিকোয়েন্সটা আমি জানতে চাচ্ছি। কনসিকোয়েন্স সবাই মিলে ডুববেন। অলরেডি তাপদাহ হচ্ছে, তাপদাহতে যে আপনার যে টোটাল ভলিউম অফ কনক্রিট, এটা তো দায়ী। আপনি যখন একটা প্লটে যদি 6 তলা হলে তার ভলিউম অফ কনক্রিট আর 14 তলা হলে তার কনক্রিট তো 2.5 গুণ বেশি। তাহলে এটা হিটটাকে আপনি তো প্রত্যেকে এমন ভাবে ডিজাইন করছে, তার এসি ছাড়া উপায় নাই, এবং সেই এসিটা আবার এনভায়রনমেন্টে দিচ্ছে। এটা একটা লুপ, এই লুপের মধ্যে পড়ে গেছি। আদিল মোহাম্মদ খান, বড় শহরগুলোতে নগর বনায়ন তৈরিতে কার কি দায়িত্ব, সংক্ষেপে যদি বলেন? আপনাকে প্রতিটা মানুষকে দায়িত্ব দিতে হবে। নগরে যারা নাগরিক আছে, এটা কেউ একা পারবে না। এই জন্য ব্যক্তি পর্যায়ে, প্রাতিষ্ঠানিক পর্যায়ে এবং রাষ্ট্রীয় পর্যায়ে সবাই যদি ধীরে ধীরে উদ্যোগ নেয়, প্রত্যেকের যদি টার্গেট থাকে যে আপনি কী ধরনের গাছ লাগাবেন, গাইডলাইন থাকতে হবে, তার ধরনের একটা ইনসেন্টিভ থাকতে হবে, তাহলে আজকে অন্তত আমরা 7% বলছি ঢাকার সবুজ এলাকা, হয়তো 25% না পারি, অন্তত 20 বছরে সেটা 15% নিতে পারলো একটা এনভায়রনমেন্টাল ব্যালেন্স হবে। আর অবশ্যই আমাদের যারা মানে আপনার মানে সেই অর্থে আইন মানছে না, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হয়। নগর আইনে সারা পৃথিবীতে মানে শাস্তির দৃষ্টান্তটা আমাদের এখানে একদমই কম। আমি এটা নিয়ে আসতেছি জনাব আশরাফুল ইসলাম আপনার কাছে, যে এই যে উদাহরণ সৃষ্টি করা, যে আমাদের কিন্তু মানে আমরা কোনো দৃষ্টান্ত স্থাপন করতে পারছি না যে অনিয়ম করে যার আপনার 25% খালি রেখে জমি, আপনার জমিতে বিল্ডিং করার কথা ছিল, তার ওই অংশটা যদি ভেঙে দেওয়া হতো, তাহলে কিন্তু অন্য সবাই চিন্তা করতো না বাবা ওখানে হাত দেওয়া যাবে না। তো এই যে রাজধানী ঢাকায় ভবন নির্মাণের ক্ষেত্রে 25% জায়গা ফাঁকা রাখার
কথা বলা হয়েছে, যেটা দেখিয়ে আপনার 10 তলা 12 তলা বানানোর পারমিশন দেওয়া হয়েছে, যাতে বায়ু চলাচল নির্বিঘ্ন থাকে, মাটিতে যাতে বৃষ্টির পানিটা ইনজেক্ট হয়, পানি যেন শোষণ করতে পারে, গাছও যাতে লাগাতে পারে, পাখি যেন সেখানে আসে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, কেউ কেউ কেয়ারও করছে না, আপনার 5 কাঠা প্লটগুলোতে একেবারে পুরোটুক ভরেও করে দিচ্ছে। কারণ আমাদের তো দেখভালের, ওই যে আমি পারমিশন দিয়ে আমি বলেছি তোমরা কেউ খারাপ কাজ করো না, তোমরা সবাই ভালো হয়ে যাও, আমরা সবাই ভালো হয়ে যাচ্ছি, কেউ খারাপ কাজ করছে না। সবাই কিন্তু এই 5 কাঠার মধ্যেই কিংবা 10 কাঠার মধ্যেই বানাচ্ছে। যারা এরকম করছে, যারা তার 25% খালি না রেখে পরবর্তীতে ওখানে আপনার পার্কিং করেছে, কিংবা কোনো দোকান করে ফেলেছে, কিংবা কনক্রিট দিয়ে ঢালাই করে ফেলেছে, তাদের জন্য আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? আপনি জানেন যে একটা ভবন নির্মাণ এবং তার প্রসেসের সাথে 3টি গ্রুপ জড়িত। একটা হলো রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ভবনটির অনুমোদন দিয়ে থাকে এবং এটা সুপারভিশন করে থাকে। অ্যাট দ্য সেম টাইম ভবন মালিক, যার একটা দায়িত্ব রয়েছে, সে যা ভবনটির কর্তৃপক্ষ থেকে অনুমোদন নেই। আর একটা হলো ভবনের ডে 1 থেকে কমপ্লিশন পর্যন্ত তার একজন সুপারভাইজারি আর্কিটেক্ট থাকে এবং একজন ইঞ্জিনিয়ার থাকে। এই তারাই কিন্তু পুরো প্রসেসের সাথে ইনভলভ। আজকে যে সামগ্রিক ব্যর্থতা, এই 3টা গ্রুপেরই সামগ্রিক ব্যর্থতা রয়েছে। আমি বলবো না যে রাজধানী নিয়ম আছে, যেমন কোথাও যদি ডেভিয়েশন হয় তাহলে ভবন মালিক যদি কথা না শুনে, তদারককারী যে স্থপতি থাকবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে অবহিত করার কথা। আবার এট দ্য সেম টাইম একটি জায়গায় যেমন 3টে ভবন পরিদর্শন করেছি, শুধুমাত্র একটি ভবনে আমাদের একটা পরিদর্শন বুক থাকার কথা। সেই পরিদর্শন বুকে সেই স্থপতিকে পরিদর্শন করে তার ডেভিশন তার কি আছে বা আমার ইন্সপেক্টর যে যাবে তারও এখানে তার স্বাক্ষর থাকার কথা। আসলে আমাদের 8টি মোবাইল কোর্ট রয়েছে। মোবাইল কোর্টে আমরা আর্থিক জরিমানা করি, কোথাও হয়তো আমরা ডেভিশন অংশটা ভেঙে দিয়ে আসি। এখন থেকে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি, যে যেমন আমাদের চেয়ারম্যান মহোদয় আজ সবার সাথে বসে একটা নির্দেশনা দিয়েছে, মোবাইল কোর্টে শুধু আর্থিক জরিমানা নাই, তাদের সাথে ফৌজদারি মামলা দাখিল করতে হবে। আগামী দিনে যে বিল্ডিংগুলি হবে সেগুলো হয়তো নিয়ন্ত্রিত সিস্টেমে যাবে এবং সেই সিস্টেমকে নিয়ন্ত্রণ করার জন্য অলরেডি কিন্তু আমরা ম্যানুয়াল পদ্ধতির বাইরে গিয়ে আমরা ইলেকট্রনিক কনস্ট্রাকশন পারমিটিং সিস্টেমটা চালু করেছি। এটার মূল কাজটা হলো যে সবাইকে জবাবদিহিতে আনার জন্যই আমরা এই কাজটি করার জন্য ইতিমধ্যে আমরা চালু করেছি। জি, আপনি তো 3 পক্ষের কথা বললেন, যে একটি পক্ষ হলো রাজুক, যে প্ল্যান দেয় এবং প্ল্যানের ইন্সপেকশন করার কথা, যে প্ল্যান অনুযায়ী বিল্ডিংটা হয়েছে কিনা। কিন্তু আমরা দীর্ঘদিনের যে প্র্যাকটিসে দেখছি 3 পক্ষই তো আপনার সুবিধার জায়গায় আছে এবং তারা একজন আরেকজনের কাছ থেকে সুবিধা নিচ্ছে। এ ওকে পয়সা দিচ্ছে, ওকে পয়সা দিচ্ছে, ওকে পয়সা দিচ্ছে। যে জমির মালিক সে কিন্তু জমিটা রিয়েল এস্টেটের কাছে থেকে মোটা টাকা অ্যাডভান্স নিয়ে নিয়েছে। আপনি যদি বিগত 20-25 বছর ধরে এখন পরে ঢাকায় দেখেন, জমির মালিক ডেভেলপারের সাথে চুক্তি করছে, তার কয়েক কোটি টাকা সে আগে পকেটে নিয়ে নিচ্ছে, তারপরে আবার 6টি ফ্ল্যাট সে পাচ্ছে, সেটাও আবার হওয়ার আগেই উনি বিক্রি করে দিচ্ছেন। মানে উনি নিয়ে টাকা নিয়ে চম্পট। তাহলে আপনি ধরবেন কাকে? 3 পক্ষকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে। জি, এবং সেটা পরে তো আপনার বিপদে পড়ে যে মানুষগুলো টাকা জমিয়ে কিংবা কষ্ট করে অ্যাপার্টমেন্টগুলো কিনেছে না, সেজন্য আমরা যারা তদারকি কর্মকর্তা, সে যদি তার ডেভিশন হচ্ছে কর্তৃপক্ষকে না অবহিত করে ইমারত নির্মাণ আইনে, তারও কিন্তু শাস্তির বিধান রয়েছে, ভবন মালিকের শাস্তির বিধান রয়েছে। আর আমার যে কর্মকর্তা এই প্রসেসে জড়িত তার বিরুদ্ধে কিন্তু প্রশাসনিক ব্যবস্থা করার জন্য আমাদের বিধান রয়েছে। এই 3টা প্রসেসেই করতে হবে। এতদিন আসলে আমরা এগুলির বিরুদ্ধে ফৌজদারি মামলা খুব নগণ্য, হাতে গোনা 1-2টি দাখিল করা হতো। মোবাইল কোর্টের মাধ্যমে আর্থিক জরিমানাটাই সেখানে আদায় করা হতো এবং ডেভিশন অংশটা ভেঙে দেওয়া আসতো। সেখানে আমরা ফৌজদারি মামলা দাখিল করার জন্য ইতিমধ্যে আমরা আমাদের কর্মকর্তাদেরকে প্রশিক্ষণ এবং তাদেরকে দেওয়ার উদ্যোগ নিয়েছি, যাতে প্রত্যেকটা লেভেলে যাতে গ্রস ডেভিশন আছে তাদেরকে অবশ্যই তাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা আদায় করবে, সাথে সাথে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করে। আর আরেকটা জিনিস বলি যে সবুজ গ্রিনায়ন স্পেসের একটা ভালো উদ্যোগ আমরা ঢাকা জেলা প্রশাসন সহ আমরা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ নিয়েছি। জেলা প্রশাসনের আওতাধীন প্রায় ঢাকা এবং নারায়ণগঞ্জে 62 পুকুর রয়েছে, যেটি কতগুলি দখল হয়ে আছে, কতটি এখন অপরিত্যক্ত অবস্থায় আছে না, ওর মধ্যে আপনার বিল্ডিংও হয়ে গেছে। সেই জেলা প্রশাসনের সাথে আমরা ইতিমধ্যে ইনভেন্টরি করেছি এবং যেগুলি দখল হয়েছে সেগুলো উচ্ছেদ আমরা যৌথভাবে গ্রহণ করেছি এবং আমরা ইতিমধ্যে এই পুকুরগুলিকে সংরক্ষণ করে
জনগণের জন্য উন্মুক্ত করার জন্য আমাদের পরামর্শকও আমরা নিয়োগ দিয়েছি। তাই আগামীতে হয়তো 6 মাসের ভিতরে আমরা এই পুকুরগুলি জনগণের ব্যবহার করার জন্য উন্মুক্ত হবে। তাহলে এট দ্য সেম টাইম এটা পাবলিক স্পেস হিসেবে তৈরি হবে এবং লোকালাইজ রিটেনশন রিজার্ভ হিসেবে যাবে এবং যে কোনো দুর্যোগে ফায়ার হাইড্রেন্ট হিসেবে যাতে ব্যবহার করতে পারে। ধন্যবাদ আপনাকে জনাব মোহাম্মদ মিজানুর রহমান। নগর বনায়ন করতে হলে নগরবাসীকে যুক্ত করতে হবে, সিটি কর্পোরেশনকেও আরও বেশি উদ্যোগী হতে হবে। এই কাজটি কতটুকু হচ্ছে এবং কবে নাগাদ আমরা রাজধানীতে নগর বনের দেখা পাবো? আগেও বলেছি, ঠিক একই ধারাবাহিকতা বলবো যে আসলে আমাদের অনেকগুলো কর্মসূচি আছে। প্রথমত আগে সিটি কর্পোরেশন তার নিজের দায়িত্বটা আগে পালন করবে। প্রায় 897 কোটি টাকার মতো ব্যয় করে কিন্তু আমরা 4টা খালকেই কিন্তু এগুলা সংস্কার এবং উন্নয়ন পরিবেশ সৃষ্টি করা এগুলা করা হচ্ছে, যেখানে প্রায় 4টা খালে 40,000 গাছ এখানে রোপণ করা হবে। শুধু গাছ রোপণ নয়, ওয়াকওয়ে থেকে শুরু করে বিনোদনের কেন্দ্র এবং খেলাধুলার স্থান থেকে শুরু করে সব কিছু সেটি নির্ভর করে। তো এটি করার মাধ্যমেই কিন্তু জনগণও বুঝতে পারবে এক কথা। আরেকটি বিষয় হলো আসলে এই যে বাড়িঘরের নকশা প্রণয়ন বা বাড়ি তৈরি করা সেই দায়িত্বটা কিন্তু আসলে সিটি কর্পোরেশনের নয়, এটি কিন্তু রাজুকের কাছে আছে। সুতরাং সেখানে রাজুক থেকে কিন্তু এখানে কিন্তু সেটিকে বাস্তবায়ন করা, বিশেষভাবে আমাদের আশরাফ সাহেব বলেছে প্রায় 40% জায়গা ছেড়ে দেওয়ার সেটি নিশ্চিত করতে হবে। সেই বিষয়টি যদি নিশ্চিত করা হয় জনগণকে তখন সিটি কর্পোরেশন উদ্বুদ্ধ করতে পারবে। এবং আমরা যদি বিশেষভাবে জলাধার, এই যে উনি বলেছে যে ডিসি অফিসকে আমরা একইভাবে অনুরোধ করেছি, আসলে এই শহরের ভিতরে বিশেষভাবে সিটি কর্পোরেশন আওতাধীন যে সমস্ত পুকুর আছে সরকারিগুলো তো অবশ্যই, বেসরকারিগুলো কিন্তু এগুলো আসলে সিটি কর্পোরেশনের উপরে কিন্তু দায়, তাদের কার্যাবলীর মধ্যে কিন্তু এটি আছে, তারাই সংরক্ষণ, তারা কিন্তু সরকারগুলো কিন্তু তাদের কাছে হস্তান্তর করার কিন্তু বাধ্যবাধকতা আছে সিটি কর্পোরেশন আইন অনুযায়ী কিন্তু। সুতরাং এই বিষয়গুলো যদি ক্ষেত্র তৈরি করে দেয়া হয় আশা করি যে জনগণও এগিয়ে আসবে। আমরা আশাবাদী যে সুফল হবে, আমরা সামনের দিনে নিশ্চয়ই সুবাতাস নিতে পারবো। জি ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, রাজধানী ঢাকার বর্তমান বাস্তবতায় বৃক্ষরোপণ ও নগর বনায়ন অনিবার্য হয়ে দাঁড়িয়েছে। আর এই নগর বনায়নের জন্য সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ভবন, ফ্লাইওভারের নিচে, মেট্রো রেলের নিচে, ফুটপাতের পাশে এবং রোড ডিভাইডার সহ সম্ভাব্য সব জায়গায় চলতি বর্ষায় ব্যাপকভাবে গাছ লাগানোর উদ্যোগ নিতে হবে। নগরবাসীকেও গাছ লাগাতে উদ্বুদ্ধ করতে হবে। প্রয়োজনে সরকারি উদ্যোগে ভূমি অধিগ্রহণ করে বনায়ন করতে হবে। রাজধানীতে নদী ও খালের পাড়ে গাছ লাগাতে হবে। নগরীর পার্কগুলো যাতে বিলীন হয়ে না যায় তা নিশ্চিত করতে হবে। রাজধানীতে জনঘনত্ব কমাতে হবে। সরু সড়কের পাশে 8 তলা 10 তলা ভবনের অনুমোদন দেওয়া বন্ধ করতে হবে। প্রভাবশালীদের চাপে ড্যাপের বাস্তবায়ন ও পরিকল্পনা থেকে সরে আসা খুবই দুঃখজনক। অপরিকল্পিতভাবে বেড়ে ওঠা রাজধানী ঢাকাকে বাসযোগ্য করতে ড্যাপের যথাযথ বাস্তবায়ন করতে হবে। এ ব্যাপারে কঠোর রাজনৈতিক সদিচ্ছা রাখতে হবে। দর্শক, আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।